হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের সেকেন্ড সিডিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি ক্লাসটা গতকাল অর্থাৎ বুধবার তোমাদের লাইভে হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমরা লাইভ ক্লাসটা করাতে পারিনি। তবে আজ কিন্তু তোমাদের জন্য সেই ক্লাসটা রেকর্ডেড ফর্মে নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। তার আগে তোমাদের জানিয়ে দিই যে আগের দিন যারা যারা ক্লাসটা দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটা আগে দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আগের দিন ক্লাস করানোর সময় আমি বলেছিলাম যে এই ক্লাস থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করব, এবং আগের দিন সময় ছিল না বলে সেটা আমি করিনি বা করতে পারিনি। তো আজকে আগে এমসিকিউ দিয়ে শুরু হবে, তারপর আমরা পরবর্তী যে আজকের বিষয় মানে বিকাশের পর্যায় সেটা নিয়ে আলোচনা করব। তো এবার আমরা চলে যাচ্ছি এমসিকিউ কোশ্চেনগুলোতে। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তো এই প্রশ্নটা আমি আগের দিনও বলছিলাম যে এই সঠিক নয়টা আমরা দেখি না, এই সঠিক নয়টা না দেখলে কিন্তু আমাদের 1 নম্বর চলে যাবে। তো এই প্রশ্নটা কী দিয়েছে, বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? অপশান দিয়েছে বৃদ্ধি পরিণমনের ওপর নির্ভরশীল, বৃদ্ধি মাত্রাকে বা কোয়ান্টিটেটিভ পরিবর্তনকে বোঝায়, এবং বিকাশ গুণমাত্রক পরিবর্তন বা কোয়ালিটেটিভ পরিবর্তনকে বোঝায়। আগের দিন এগুলো পুরো ডিটেলসে আমি আলোচনা করেছি, আজকে শুধু আমি প্রশ্নগুলো আলোচনা করছি, ডিটেলস বলছি না। আশা করি তোমরা এগুলো পারবে। থার্ড হচ্ছে বৃদ্ধি পুরোপুরি পরিবেশের উপর নির্ভরশীল, এবং 4 নম্বর বলেছে বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। তাহলে আমাদের প্রশ্নটা কি বলেছে, বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয় কোনটা হবে? অবশ্যই সি, কারণ বৃদ্ধি পুরোপুরি পরিবেশের উপর নির্ভরশীল নয়। বাকি যে প্রশ্নগুলো মানে বাকি যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ঠিক। বৃদ্ধি পরিণমনের উপর নির্ভরশীল, কারণ ম্যাচুরেশন চলে আসবে যখন, তখন বৃদ্ধি থেমে যায়, আর ম্যাচুরেশনের উপর নির্ভর করছে আমাদের গ্রোথ, তাহলে প্রথমটা ঠিক আছে। বৃদ্ধি কোয়ান্টিটেটিভ এবং আমাদের বিকাশ কোয়ালিটেটিভ, এটা আগের দিন বলেছিলাম, এবং বিকাশ শুধুমাত্র গুণমাত্রক নয়, এটা কিন্তু কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটোই, তাহলে এটাও ঠিক আছে। এবং বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, এটাও ঠিক, তাহলে এখানে সঠিক নয় হচ্ছে সি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। সেকেন্ড আছে, কোনো কিছু করার ক্ষেত্রে উপযুক্ত স্তরে উপনীত হওয়া, এটাকে আমরা কি বলি? শিখন বলি, সামাজিকীকরণ বলি, আত্মীকরণ বলি, নাকি পরিণমন বলি? আরেকবার প্রশ্নটা করছি, কোনো কিছু করার ক্ষেত্রে উপযুক্ত স্তরে উপনীত হওয়া, এটাকে কি বলা হয়? শিখন, সামাজিকীকরণ, আত্মীকরণ, নাকি পরিণমন? অবশ্যই এটা হবে পরিণমন। যারা আগের দিন ক্লাসটা করেছো তাদেরকে পুরো সংজ্ঞাটাই বলে দিয়েছিলাম এটা, যে কোনো কিছু করার ক্ষেত্রে উপযুক্ত স্তরে উপনীত হওয়াকে কিন্তু পরিণমন বলে। এবং এর সাথে আমাদের হেরিডিটির সম্পর্ক কী এবং কোনটাকে ম্যাচুরেশন বলি, এটা ডিটেলস আমি আগের দিন বলে দিয়েছি, যেহেতু তাই রিপিট করছি না, আমি শুধু কোশ্চেন আনসারগুলো বলে দিচ্ছি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। সেটা হচ্ছে পরিণমন হলো অভিজ্ঞতামূলক প্রক্রিয়া, বিকাশমূলক প্রক্রিয়া, সামাজিকীকরণ প্রক্রিয়া, নাকি মানিয়ে নেবার প্রক্রিয়া? কোনটাকে বলা হয় পরিণমন? তোমরা চেষ্টা করো, যারা যারা আনসার দিতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আনসারগুলো দেবে, আমি কিন্তু চেক করব। তো পরিণমন হলো অভিজ্ঞতামূলক কি, নাকি বিকাশমূলক, নাকি সামাজিকীকরণ, নাকি মানিয়ে নেবার? তো পরিণমনের প্রথমেই যেগুলো আমরা বাদ দিচ্ছি, এটার সাথে মানিয়ে নেবার কোনো সম্পর্ক নেই, এটা সামাজিকীকরণের মধ্যে পড়ছে না। অভিজ্ঞতার সাথে কি কোনো সম্পর্ক আছে পরিণমনের? নেই। তাহলে এটা কিসের মধ্যে পড়ছে? এটা বিকাশমূলক একটা প্রক্রিয়া। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। সেটা হচ্ছে বিকাশের ক্ষেত্র বা ডোমেন কটা? আমি তোমাদের ছবি এঁকে দেখিয়ে দিয়েছিলাম যে কটা ডোমেন হয়। তো এটার অপশান আছে 1 4টে, 2 3টে, 3 8টা, আর 4 হচ্ছে 7টা। তাহলে ডোমেন কটা হচ্ছে? আরেকবার তোমাদের বলে দিচ্ছি, PSCE মনে পড়ছে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল, কগনিটিভ, আর একটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে টোটাল কটা হচ্ছে? 4টে। তাহলে এখানে আনসারটা কী হবে? এ। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ধারণার বিকাশ যার অংশ, ধারণার বিকাশ, ভালো করে প্রশ্নটা পড়ো। ধারণার বিকাশ যার অংশ সেটা কিসের মধ্যে পড়ছে? সামাজিক বিকাশ মানে হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, নাকি প্রাক্ষবিক বিকাশ মানে হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট, নাকি শারীরিক ফিজিক্যাল, নাকি প্রজ্ঞাভিত্তিক মানে কগনিটিভ? তাহলে ধারণা কিসের মাধ্যমে আমরা করি? এটা হচ্ছে ডি, প্রজ্ঞাভিত্তিক বা কগনিটিভ।
ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। সেটা হচ্ছে ফাইন মোটর স্কিলের উদাহরণ কী। তাহলে ফাইন মোটর স্কিল কাকে বলে সেটা আমি তোমাদের বলেছিলাম, সেটা উদাহরণও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তো এবার এখানে দিয়েছি দেখো অপশান, লাফানো, দৌড়ানো, টাইপিং করা নাকি ঘুমানো। ফাইন মোটর স্কিল মানে হচ্ছে সূক্ষ্ম যে মাসেলগুলো আছে শরীরের সেগুলোর ডেভেলপমেন্ট, রাইট। তাহলে এখানে অপশান কী হবে, টাইপিং, কারণ টাইপিংয়ে দেখো আমরা আঙুল দিয়ে টাইপ করি, রাইট, আমরা আঙুল দিয়ে যেহেতু টাইপ করি এটা ফাইন মোটরের মধ্যে পড়ে আছে। আর লাফানো, দৌড়ানো এগুলো কিন্তু গ্রস মোটরের এক্সাম্পল। ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল সেটা কিসের মধ্যে ছিল, সাহিত্যের মধ্যে ছিল, দর্শনশাস্ত্রের মধ্যে ছিল, কলার মধ্যে ছিল নাকি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে ছিল। প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল, তো আমি যখন সাইকোলজির ওল্ড এবং নিউ নিয়ে তোমাদের বোঝাচ্ছিলাম প্রথম ক্লাসে, সেখানে কিন্তু আমি তোমাদেরকে ভালো করে ক্রমটা বুঝিয়ে দিয়েছিলাম যে কীভাবে এসছে মনোবিজ্ঞান। তাহলে এখানে প্রশ্নটা কী আছে, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল, সাহিত্যের ছিল না, কলার ছিল না এবং চিকিৎসা বিজ্ঞানেরও ছিল না, ছিল কিসের, সেটা হচ্ছে দর্শনশাস্ত্র মানে ফিলোসফি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। সেটা হচ্ছে মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ। কীভাবে এসেছিল মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ? প্রথমে মনের বিজ্ঞান, তারপর আত্মার বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান, তারপর আচরণের বিজ্ঞান, এটা নাকি আগে আত্মার বিজ্ঞান, তারপর মনের বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান, তারপর আচরণের বিজ্ঞান, এটা নাকি মনের বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান, তারপর আচরণের বিজ্ঞান, তারপর আত্মার বিজ্ঞান, এটা নাকি আগে আত্মার বিজ্ঞান, তারপরে চেতনার বিজ্ঞান, তারপর মনের বিজ্ঞান এবং তারপরে আচরণের বিজ্ঞান, কোনটা? তাহলে এটার আনসার কোনটা হবে? অবশ্যই আগের ক্লাস যারা যারা অ্যাটেন্ড করেছো তারা তো এমনিতেই বলতে পারবে, আর যারা অ্যাটেন্ড করোনি আশা করি তোমরাও পারবে। সেটা হচ্ছে প্রথমে ছিল আত্মা, তারপরে আসে মন, তারপরে আসে চেতনা এবং লাস্টে আসে আমাদের আচরণের বিজ্ঞান। এটা হচ্ছে সবচেয়ে ওল্ড আর এটা হচ্ছে সবচেয়ে নিউ। মানে আমি যখন তোমাদেরকে সাইকোলজির ভাগ বুঝিয়েছিলাম এবং সেখানে আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে মনোবিজ্ঞানের ধারণা দুটো আছে, একটা প্রাচীন আর একটা হচ্ছে আধুনিক। তো প্রাচীনে আগে এটা ছিল প্রথম আত্মার বিজ্ঞান, যেখানে আমি স্টাডি অফ সোল অ্যারিস্টোটলের কথা বলেছিলাম, এবং লাস্ট হচ্ছে আমাদের সেটা হচ্ছে আচরণের বিজ্ঞান, যেটা হচ্ছে আচরণ মনোবাদী ওয়াটসনের কথা অনুযায়ী, এবং আধুনিক যেটা আমাদের মনোবিজ্ঞানের ধারণা আধুনিক সংঘ অনুযায়ী আমাদের আচরণে এসেছে। তাহলে এখানে সিকোয়েন্সটা কোনটা থাকছে, ধারণার ক্রমবিকাশটা কি হচ্ছে, আগে আত্মা, তারপরে মন, তারপর চেতনা এবং তারপর হচ্ছে আচরণ। তো এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে, তোমরা এটা মনে রাখবে, আম চে আ। আম চে আ মানে হচ্ছে দেখো আচরণের আ, মনের ম, চেতনার চে আর আচরণের আ, তাহলে আম চে আ, এই কথাটা মনে রাখলেই তোমরা কিন্তু এই সিকোয়েন্সটা মনে রাখতে পারবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। সেটা হচ্ছে ফাদার অফ সাইকোলজি কাকে বলা হয়? তাহলে ফাদার অফ সাইকোলজি কাকে বলা হয়? উইলহেম উন্ড, জাঁ পিয়াজে, সিগমন্ড ফ্রয়েড নাকি অ্যাডলারকে? এটার উত্তর হবে উইলহেম উন্ড। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম স্তরের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ, পরবর্তী স্তরের বিকাশ প্রথম স্তরের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ, প্রথম ও পরবর্তী বিকাশ সমগুরুত্বপূর্ণ, নাকি এর কোনোটাই সঠিক, মানে এর কোনো সঠিক বিচার হয় না, মানে বিকাশের ক্ষেত্রে এইভাবে বলা যায় না। তাহলে কোনটা হবে? অবশ্যই এটা হবে প্রথম স্তরের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ, কারণ আমরা যখন প্রথম যে জিনিসটা করছি আমাদের প্রথম ডেভেলপমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে পরবর্তী ডেভেলপমেন্ট কেমন হবে। এটা আমি তোমাদেরকে ওই স্পাইরাল যে গতিতে যাই সেটা আমি উদাহরণ হিসেবে তোমাদের বোঝালাম। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, কোনটি সঠিক নয়? আবার কিন্তু এখানে দেখতে হবে কোনটি সঠিক নয় বলেছে। বিকাশের হারের পার্থক্য দেখা যায়, বিকাশে আদিত্যকা দেখা যায় না, বিকাশ গর্ভকালীন থেকে আমৃত্যু একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, বিকাশের পরিবর্তন সর্বদা সম্মুখে হয় না, কখনো কখনো পশ্চাৎমুখীও হয়। তাহলে কোনটা সঠিক নয় বলেছে? তাহলে আমরা যখন এই ছবিটা আঁকলাম স্পাইরাল গতিতে যখন দেখাচ্ছি, তাহলে বিকাশের হারে পার্থক্য দেখা যায়, এটা ঠিক, কখনো কখনো ওটা স্লো হতে পারে, কখনো তাহলে এটা এখানে হারের পার্থক্য দেখতে পাচ্ছি আমরা। বিকাশে আদিত্যকা দেখা যায় না, অত্যধিক হারে হঠাৎ করে বেড়ে গেল সেটা হয় না, একটা নির্দিষ্ট সিকুয়েন্স একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করে চলে বিকাশ। বিকাশ গর্ভকালীন থেকে আমৃত্যু একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, অবশ্যই আমি বলেছিলাম টু টুম, মানে
মাতৃগর্ভ থেকে কবরস্থান অবধি, তাহলে এটাও ঠিক আছে। তাহলে লাস্টে যেটা আছে বিকাশের পরিবর্তন সর্বদা সম্মুখে হয় না, কখনো কখনো পশ্চাৎমুখীও হয়। এটা তাহলে ভুল, কারণ বিকাশ কখনো এগিয়ে গেলেও পিছিয়ে যেতে পারে না। মানে একটা বাচ্চা ছেলে বড় হচ্ছে, সে কখনো বড় থেকে হঠাৎ করে বাচ্চা হতে পারবে না, বা একটা বুড়ো মানুষ হঠাৎ করে বাচ্চা হতে পারবে না, কিন্তু একটা বাচ্চা একটা নির্দিষ্ট সময়ে নিরবচ্ছিন্নভাবে তার বয়স যখন হবে সে কিন্তু প্রাপ্তবয়স্ক হতে পারবে। ওকে, বোঝাতে পারলাম? এবার চলে যাচ্ছি আমরা একদম আজকের সাবজেক্টে। এই কটাই ছিল এমসিকিউ। তো আমাদের একটি শিশুর বিকাশ, মানে যেহেতু আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করা হচ্ছে, তার জন্য শুধু চাইল্ড ডেভেলপমেন্ট যতদূর অবধি আছে ততদূরই আমরা জানবো। তো একটি শিশুর বিকাশ সাধারণত 5টা ধাপে শ্রেণীবদ্ধ হয়। 5টা ধাপের মধ্যে কী কী আছে? প্রথমটা হচ্ছে প্রিনাটাল বা প্রাক জন্ম, যেটা জন্মের 9 মাস আগে বা নিষেকের 270 বা 280 দিন পর হয়। অর্থাৎ জাইগোট ফর্ম করা থেকে বাচ্চা যতক্ষণ ভূমিষ্ঠ হচ্ছে তার আগের দিন অবধি, সেটা জন্মের 9 মাস আগে, এটা এইভাবে মনে রাখতে পারো, বা নিষেকের 270 বা 280 দিন পর এভাবে মনে রাখতে পারো। তারপরে সেকেন্ড হচ্ছে কি, সেটা হচ্ছে ইনফ্যান্সি বা শৈশব। এটা হচ্ছে জন্ম থেকে 2 বছর, মানে 0 to 2 এরকমভাবে বই লেখা থাকে, জন্ম থেকে 2 বছর। তারপরে হচ্ছে চাইল্ডহুড বা বাল্যকাল, যেটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড বা প্রারম্ভিক বাল্যকাল, একটা হচ্ছে লেটার চাইল্ডহুড বা পরবর্তী বাল্যকাল। তো আর্লি চাইল্ডহুডটা হচ্ছে 2 থেকে 6, আর পরবর্তী হচ্ছে 6 থেকে 11, কোনো কোনো বইয়ে 6 থেকে 12 থাকে। তারপর হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে কৈশোর বা অ্যাডোলেসেন্স। এটা হচ্ছে কৈশোর, এটা হচ্ছে 11 বা 12 থেকে শুরু করে 18 থেকে 19। এবার এক একটা বই কিন্তু এই 11 থেকে 18 বা 11 থেকে 19 বা 12 থেকে 18 বা 12 থেকে 19 এরকম থাকে। তার কারণ হচ্ছে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে তাদের মত করে বিকাশের স্তর বা পর্যায়কে সাজিয়েছে, তাই বয়সের একটু চেঞ্জ দেখা যায়। বাট ওভারঅল আমাদেরকে কিন্তু এই সিকোয়েন্সটাই মনে রাখতে হবে, 11 থেকে 18 বা 11 থেকে 19। ওকে, চলে যাচ্ছি নেক্সট পেজে। তো এবার আমাদের যে ইনফ্যান্সি, এটার বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। তো আমি তোমাদেরকে শুধুমাত্র কি পয়েন্টগুলোই বলে দিচ্ছি, কারণ বইয়ে এটা ডিটেলসে দেওয়া আছে, কিন্তু আমাদের ডিটেলস মাথার মধ্যে থাকে না। আমাদের কি পয়েন্টগুলো মাথায় রাখলেই আমরা কিন্তু পুরো বিষয়টা ভালোভাবে জানতে পারবো। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইনফ্যান্সি। এবার এখানে একটা জিনিস বলে রাখি, দেখো বিকাশের পর্যায়ের যে 5টা ধাপ আছে তার মধ্যে দেখো প্রিন্যাটাল এটাকে নিয়ে কিন্তু অত বেশি আসে না। যেটা আসে সেটা হচ্ছে আমাদের এই শৈশব থেকে শুরু করে কৈশোর অবধি। তখন এটা হয়ে যায় 1, এটা 2, এবার মানে 2-এর মধ্যে এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড হচ্ছে 2, 3 হয়ে যাচ্ছে লেটার চাইল্ডহুড, এবং 4 নম্বরটা থাকছে আমাদের কৈশোর। এখান থেকে বেশি প্রশ্ন আসে। তো এবার আমরা চলে যাচ্ছি প্রথমে, সেটা হচ্ছে শৈশবের যে বৈশিষ্ট্যগুলো আছে, কি পয়েন্টগুলো মনে রাখতে হবে সেখানে। তো তার আগে তোমাদের বলে দিই যে এই ইনফ্যান্সি এই কথাটা কোথা থেকে এসছে। এই ইনফ্যান্সি কথাটা এসছে কিন্তু আমাদের ল্যাটিন থেকে, সব কিছুই আমাদের ল্যাটিন থেকে আসে, ঠিক আছে? তো ল্যাটিন থেকে এসছে, এবং এটা এসছে ইনফ্যান্ট এই কথাটা এসছে ল্যাটিন থেকে, এবং যেখান থেকে এসছে ইনফ্যান্সি। এই ইনফ্যান্টের অর্থ কী? এর অর্থ হচ্ছে কথা বলতে না পারা। কারণ দেখো এই টাইমে যে এজটা আমরা দেখেছিলাম মনে আছে, 0 to 2, এই জন্ম থেকে 2 বছর অবধি কিন্তু বাচ্চারা একদম খুব ভালো কথা বলতে পারে, কি কথা বলতে পারে না। তার জন্য এই বয়সটার নাম হয়েছে ইনফ্যান্সি বা শৈশব বাংলায়। তো এটা জাস্ট আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে হারলকের মতে, আমাদের মনোবিদ হারলকের মতে জন্মানো থেকে 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু তিনি এই টাইমটাকে ইনফ্যান্সি বা শৈশবকাল বলেছেন, এবং তার পরবর্তী যে সময়টা আছে সেই সময়টাকে তিনি কিন্তু বেবিহুড বলেছেন। বেবিহুড, যেহেতু এই সঙ্গগুলো তুলে দিয়ে অনেক সময় এমসিকিউয়ে বলা থাকে যে কে বলেছেন, সেই জন্য তোমাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম। এবার এই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিচ্ছি। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই শৈশবকালে শারীরিক বিকাশ খুব দ্রুত হয়, মানে 0 to 2 এই বয়সের মধ্যে আমাদের শারীরিক বিকাশ কিন্তু খুব দ্রুত হয়। তারপরে নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এই সময় শিখনের বিকাশ খুব দ্রুত হয়। এই টাইমে সমস্ত কিছু কিন্তু খুব তাড়াতাড়ি লার্নিং করতে পারে, তাহলে শিখনের বিকাশ কিন্তু আমাদের খুব দ্রুত হয়। তারপর 3 নম্বর পয়েন্ট কী আছে, এই সময় অন্যান্য বিকাশ মানে দেখো প্রজ্ঞা মানে কগনিটিভ এবং প্রাক্ষবিক, দেখো সি এবং ই এইভাবে লিখে দিয়েছি, কগনিটিভ এবং প্রাক্ষবিক মানে ইমোশনাল, এই বিকাশ কিছুটা হলেও নৈতিক বা সামাজিক বিকাশ কিন্তু সেভাবে হয় না। একটা বাচ্চা ছেলে যার বয়স
0 to 2 ইয়ার্সের মধ্যে আছে, তারা কি সমস্ত কিছু ভালোভাবে কোনটা নৈতিক, এটা ঠিক না এটা বেঠিক, বা লোকে কে বলবে কি বলবে, এই বিষয়টা কি তাদের এই বিকাশটা কি ভালোভাবে হয়? আমরা আমাদের আশেপাশে বা পরিবারে বাচ্চাদেরকে দেখলেই বুঝতে পারি, যখন কোনো কিছু বায়না করে তখন তারা হাত ধরে ঝুলে পড়ে রাস্তায় কান্নাকাটি করে, তখন কিন্তু তাদের মাথায় থাকে না যে সমাজে আর 5টা লোক কী বলবে, বা কোনো কিছু যখন করে এটা ঠিক না ভুল সেটা কিন্তু ওরা জানে না, তার জন্য ওদের নৈতিক বা সামাজিক যে বিকাশ সেটা কিন্তু সেভাবে হয় না। কিন্তু তাদের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট আছে, হচ্ছে, সেটার বিকাশ চলছে, এবং ইমোশনাল কোনো কিছু বায়না করলো বা কোনো কিছু ভালো লাগলো, কান্না, আবেগ, এই যে প্রকাশগুলো হচ্ছে, তাহলে এই কগনিটিভ এবং এই ইমোশনাল ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে, কিন্তু সেভাবে দেখতে গেলে নৈতিক এবং সামাজিক বিকাশ কিন্তু হচ্ছে না। ওকে, বোঝাতে পারলাম। চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে পরনির্ভরশীল থাকে এই টাইমে। বাচ্চারা অবশ্যই পরনির্ভরশীল থাকে এবং নিজে নিজে সব কাজ করতে পারে না। তাহলে এই পয়েন্টটা মনে রাখলেই হবে যে পরনির্ভরশীল থাকে, নিজে নিজে সব কাজ করতে পারে না। অবশ্যই এই বাচ্চারা তখন বাবা মার উপর ডিপেন্ডেবল থাকে বা বাড়ির গার্জেনের উপর ডিপেন্ডেবল থাকে। এই টাইমে কী হয়, বাচ্চারা ইম্যাচিওর থাকে, অবভিয়াসলি ইম্যাচিওর থাকবে, কারণ ম্যাচুরেশন যদি পুরোপুরি চলে আসে, ম্যাচিওর যদি হয়ে যায়, তাহলে তো গ্রোথ থেমে যাবে এবং তারপরে তো তারা বড় হয়ে যাবে, এবং ম্যাচিওর হতে গেলেও তো একটা এজ লাগে, সেটা তো 0 to 2 এর মধ্যে হয় না, তাহলে অবভিয়াসলি তারা ইম্যাচিওর থাকে। তারপরের পয়েন্টটা আছে, সেটা হচ্ছে সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক থাকে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসে। তাহলে এই টাইমে বাচ্চারা কী থাকে, সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক, নিজের জগৎ নিয়ে থাকতে বেশি ভালোবাসে। এই টাইমে বাচ্চারা নিজের মতো খেলে, নিজের জগৎ নিয়ে থাকে। এবং এই টাইমে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, এগুলো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি কি পয়েন্ট তুলে দিচ্ছি, যেগুলো প্রত্যেকটা মনে রাখলেই মোটামুটি তোমাদের এর থেকেই প্রশ্ন আসবে, এবং এই কয়েকটা জিনিস মনে রাখলেই তোমাদের কিন্তু শৈশবের যে বৈশিষ্ট্য সেগুলো তোমরা মনে রাখতে পারবে। লাস্টেরটা কী আছে, সেটা হচ্ছে অনুকরণ করে। এই টাইমে বাচ্চারা কী করে, সবচেয়ে বেশি অনুকরণ করে, কাদেরকে না, বড়োদেরকে। তার জন্য বাচ্চাদের সামনে সেই টাইমে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা ভালো নয়, কারণ বাচ্চারা কিন্তু সেই টাইমে ইমিটেশন করে বা কপি করে। কাদেরকে কপি করে, অবশ্যই বড়োদেরকে কপি করে। তাহলে ইনফ্যান্সি বা শৈশবের যে বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বললাম, 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই 7টা বৈশিষ্ট্য মনে রাখলেই কিন্তু তোমাদের ইনফ্যান্সি বা শৈশবের বৈশিষ্ট্য থেকে যা প্রশ্ন আসুক তোমরা আরামসে পেরে যাবে। চলে যাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। এবার আর্লি চাইল্ডহুডের এজটা আমি তোমাদেরকে কি বলেছিলাম, এটা হচ্ছে 2 থেকে 6 বছর, 2 থেকে 6 বছর প্রারম্ভিক বাল্যকালের বৈশিষ্ট্য কী কী আছে। এটা হচ্ছে টয় এজ বা প্লে এজ। এই টাইমে বাচ্চারা খেলনাপাতি নিয়ে খেলতে ভালোবাসে, এই টাইমে বাচ্চারা খেলতে ভালোবাসে, ঠিক আছে। প্রি স্কুল এজ, প্রি স্কুল, কারণ এই টাইমে কিন্তু আমাদের অ্যাবাকাস বলো বা প্লে স্কুল যেগুলো আছে সেইগুলোতে ভর্তি করানো হয়, কারণ বয়সটা দেখো 2 থেকে 6, ঠিক আছে। 6 মানে হচ্ছে ক্লাস 1-এ পড়ার বয়স হয়ে গেছে, কিন্তু তার আগে কী আছে, প্রি স্কুলগুলোতে ভর্তি হয়, প্রাইমারি এই সেকশনগুলোতে যাচ্ছে। আর এটা হচ্ছে 2 থেকে 6, মানে একদম আরও ছোটো। তাহলে এই টাইমে কী হয়, অনেক সময় প্লে স্কুলগুলোতে কিন্তু বাচ্চাদেরকে ভর্তি করা হয়, যাতে স্কুলের যে পরিবেশ সেটা যাতে তারা একটু অভ্যস্ত হয়ে যায় আগে থেকে। তাই এটা মনে রাখার আরেকটা হচ্ছে পয়েন্ট, সেটা হচ্ছে প্রি স্কুল এজ, এভাবে মনে রাখা যাবে। এই যে টার্মসগুলো আছে, এই টার্মসগুলো কিন্তু তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এইগুলোই আছে, এই টার্মসগুলোই আছে, যে টয় এজ কোনটাকে বলা হয়, নিয়ে অপশান দিয়ে দিল, তার মধ্যে আর্লি চাইল্ডহুড ঢোকানো আছে, এজ দেওয়া আছে, বা 2 থেকে 6 এর মধ্যে কি টয় এজ হয়, এইভাবে এমসিকিউগুলো আসবে যখন তোমরা করতে পারবে। তাহলে এটা হচ্ছে টয় এজ বা প্লে এজ, প্রি স্কুল এজ, প্রি গ্যাং এজ। প্রি গ্যাং এজ কেন বলছি, কারণ যখন স্কুলে ঢুকে যাচ্ছে, গ্যাং মানে ওর একটা নিজস্ব দল থাকছে, ওর ব্যাচমেট থাকছে, ওর বন্ধুরা থাকছে, তো তখন হয়ে যাচ্ছে গ্যাং এজ। গ্যাং এজ কোনটাকে বলছে, পরবর্তী বাল্যকে, কিন্তু প্রি গ্যাং এজ বলছি কিন্তু আমরা আর্লি চাইল্ডহুড বা প্রারম্ভিক বাল্যকালকে। পরের পয়েন্টে কী আছে, বিকাশের গতি কিছুটা হলেও কম হয়। এই টাইমে কিন্তু বিকাশের গতি একটু হলেও থেমে যায় মানে পুরোপুরি স্টপ করবে না, কারণ বিকাশ যেহেতু থামবে না, কিন্তু একটু হলেও কম হবে, একটু স্লো হবে। ওকে, তারপরে হচ্ছে প্রচণ্ড জিজ্ঞাসু হয় সব বিষয়ে। বাচ্চারা এই টাইমে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন করে, সবসময় প্রশ্ন করে করে মাথা খেয়ে নেবে এই টাইমে বাচ্চারা, এবং আমরা তখন কী করি, আমরা তখন মানে বিরক্ত হয়ে অনেক সময় বাচ্চাদেরকে বলি যে এত কথা বলিস না বা এত চুপ করে, এত ভাল লাগছে না, কিন্তু এটা করা উচিত নয়। বাচ্চারা এই টাইমে প্রচণ্ড জিজ্ঞাসু হয়, এবং তাদের সমস্ত প্রশ্নের উত্তর তাদেরকে যদি ঠিকভাবে দেওয়া হয়, তাহলে এখান থেকেই কিন্তু একটা বাচ্চা ছেলে খুব ভালোভাবে তার বিকাশটা হয়, তার কগনিটিভ ডেভেলপমেন্টটা কিন্তু খুব ভালোভাবে হবে। তার জন্য এই টাইমে কিন্তু বাচ্চারা জিজ্ঞাসু হয়, এবং আমাদেরকে খুব ঠান্ডা মাথায় তাদের প্রশ্নগুলো শুনে তাদের মতো করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে।
তারপর কি আছে, এই টাইমে নতুন কৌশল বা স্কিল এই শেখায় কিন্তু খুব আগ্রহী হয়। এই টাইমে বাচ্চাদেরকে তার জন্য এনগেজ করে রাখতে হবে, ভালো কোনো কাজের মধ্যে এনগেজ করে রাখতে হবে, তাহলে কী হবে, নতুন নতুন জিনিস তারা শিখতে পারবে। এই টাইমে তাদের শেখার আগ্রহ থাকে, তার জন্য এই টাইমে নতুন নতুন স্কিল তারা যদি শিখতে পারে তারা সেই বিষয়ে খুব আগ্রহী হয়। পরের পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রচণ্ড কল্পনা। এই টাইমে বাচ্চাদের মধ্যে কিন্তু প্রচণ্ড কল্পনা থাকে এবং সব বিষয়ে কিন্তু কৌতূহল হয়, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। তার জন্য এই বয়সে, এই যে টয় এজের মধ্যে, এই 2 থেকে 6 বছর বয়সের ছেলেদের মধ্যে দেখবে খেলনা নিয়ে ভাঙা, সেটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করা, কোনো কিছু থেকে ব্যাটারি খুলে দেওয়া। প্রত্যেকের, আমাদের বাড়িতে বাচ্চারা, ভাই বোন যারা আছে তারা দেখবে সবাই, বা আমরা নিজেরাও যখন ছোটো ছিলাম আমাদের খুব কিউরিসিটি থাকতো, আচ্ছা এটা লাইট কেন জ্বলছে, কেন এটা হচ্ছে, কীভাবে হচ্ছে, চলো খুলে দেখি। তারপর খুলে তো দিতাম, কিন্তু তারপর আর লাগাতে পারতাম না, কারণ আমরা তো ওইটা স্কিলটা তো শিখিনি, বা আমাদেরকে তো কেউ শেখায়নি যে এটা এইভাবে লাগাতে হয়, এইভাবে খোলার পর। কিন্তু আমরা নিজেদের কৌতূহলে ওটা খুলে দিলাম, কিন্তু আর লাগাতে পারতাম না। তো এরকম অনেক কিছুই আমরা, যেটাকে বলে নষ্ট করে দেওয়া বা ভেঙে দেওয়া, তো বড়রা বকতো যে এইভাবে ভেঙে দেয়, খুব নষ্ট করে, এই জিনিসটা ভেঙে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি সে ভাঙার জন্য করেনি, তার কৌতূহল ছিল, তার কল্পনাতে ছিল, আচ্ছা এটা লাইট জ্বলছে, তার মানে নিশ্চয়ই এর ভেতরে একটা মানে কোনো একটা সুপারম্যানের মতো পাওয়ার আছে, এরকম ভুলভাল। কিন্তু তাদের মধ্যে কল্পনা শক্তি প্রচণ্ড থাকে, যেটা বাচ্চাদের অনেক বেশি থাকে বড়দের চেয়ে। তো যাই হোক, এটা হচ্ছে এই পয়েন্টটা, যে প্রচণ্ড কল্পনা থাকে এবং সব বিষয়ে তারা কিন্তু খুব কৌতূহলী হয়। তারপরেরটা কী হচ্ছে, এই সময় প্রচণ্ড তারা হয় একগুঁয়ে এবং জেদি। মানে এই টাইমে বাচ্চাদেরকে যদি কোনো কিছু থেকে না করো, সে কিন্তু প্রচণ্ড একগুঁয়ে থাকবে এবং প্রচণ্ড জেদি হবে। এটা চাই তো চাই, আমার এটা আমাকে এনে দিতে হবে, মানে এটা আমায় এনে দিতেই হবে, এরকম টাইপের তারা কিন্তু প্রচণ্ড একগুঁয়ে এবং জেদি হয়। এবং লাস্ট যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই টাইমে কিন্তু বাচ্চারা, মানে 2 থেকে 6 বছর বয়সে প্রারম্ভিক বা আর্লি চাইল্ডহুডের সময় বাচ্চারা কিন্তু একা একা খেলতে বেশি ভালোবাসে। এই টাইমে কিন্তু বেশি গ্রুপ করা বা বন্ধুদের সাথে শেয়ার করে খেলা এটা কিন্তু করে না। একা একা দেখবে বাচ্চারা খেলতে বেশি ভালোবাসে, নিজের খেলনা নিয়ে কাউকে দিতে ভালোবাসে না, নিজের মধ্যে নিয়ে রাখতে হয়। এখানে একটা জিনিস বলে দিই, দেখো 2 থেকে 6-এর মধ্যে কিন্তু আছে আর্লি চাইল্ডহুড, আর এই আর্লি চাইল্ডহুডের মধ্যে 6 হচ্ছে ক্লাস 1-এ। তাই ক্লাস 1-এর বইগুলোর নামকরণ যখন দেখবে তখন দেখতে হবে সেগুলোতে আমাদের এভাবে দেওয়া আছে। কেন আত্মকেন্দ্রিক হয় এবং একা একা থাকতে ভালোবাসে, নিজের জিনিস নিয়ে থাকতে ভালোবাসে। এই একা একা ব্যাপারটা থেকে আত্মকেন্দ্রিকতার কিন্তু মিল আছে। দেখো আগেই আমি বলেছিলাম প্রথমটা, যেটা শৈশবের সময় কিন্তু এই টাইমে আত্মকেন্দ্রিক থাকে, আর আবার আর্লি চাইল্ডহুডেও কিন্তু পুরোপুরি যায় না বিষয়টা, আস্তে আস্তে যখন বড় হচ্ছে ওর আস্তে আস্তে বিষয়টা যায়, কিন্তু এই টাইমেও থাকে বলে কিন্তু ক্লাস 6-এ মানে 6 বছর বয়স মানে ক্লাস 1-এর। তো আমাদের যখন প্রাইমারি বইগুলোর দেখবে নামকরণ, সার্থকতা কেন এতটা মিল, তার কারণ কিন্তু এই সাইকোলজি ভেবেই কিন্তু নামগুলো করা হয়েছে। যাই হোক, ওটা একটা এক্সট্রা কথা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে পরবর্তী বাল্যকালের বৈশিষ্ট্য। তো পরবর্তী বাল্যকাল যেটা আছে, পরবর্তী বাল্যকাল হচ্ছে 6 থেকে 11 বছর, 6 থেকে 11 বছর। তো এখানে কি কি গুণ বা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, এটা হচ্ছে প্রথম জিনিস, সেটা হচ্ছে স্কুল এজ। দেখো 6 মানে হচ্ছে ক্লাস 1-এ ভর্তি হয়ে গেছে, তাহলে স্কুল এজ, সে প্রাইমারিতে ভর্তি হয়ে গেছে, স্কুলে ভর্তি হয়ে গেছে, স্কুল এজ এটা বলে মাথায় রাখতে পারো, এটা মনে করে। সেকেন্ড হচ্ছে গ্যাং এজ, স্কুলে গেলে বন্ধু বান্ধব হবেই, অর্থাৎ গ্যাংয়ের মধ্যে সে কিন্তু মিশছে, তার জন্য গ্যাং এজ। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রাখো, এটার সাথে পরবর্তী যখন পয়েন্টটা আমি আলোচনা করব, পরবর্তী মানে হচ্ছে আমাদের কৈশোর নিয়ে যখন আলোচনা করব, সেখানে কিন্তু একটা জিনিস মিল আছে এবং সেখানে কিন্তু ভুলও হয় প্রশ্ন করলে। তো সেই ভুল যাতে না হয় বলে কিন্তু আমি স্টার দিয়ে রাখলাম, সেটা হচ্ছে এই টাইমে কিন্তু গ্যাং এজ, অ্যাক্টিভ গ্যাং মেম্বার নয়, কিন্তু অ্যাক্টিভ গ্যাং মেম্বার হচ্ছে কিন্তু যখন কৈশোরে যাচ্ছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। তো প্রথম দুটো পয়েন্ট, সেটা হচ্ছে স্কুল এজ, তারপর হচ্ছে গ্যাং এজ। থার্ড পয়েন্টটা কী আছে, কী লিখে রেখেছি, সেটা হচ্ছে এই সময় গ্রুপে বা দলগতভাবে খেলতে বেশি ভালোবাসে। দেখো আগের যখনই ছিল, এর আগে যখন ছিল প্রারম্ভিক বাল্যকালে, কিন্তু তারা একা একা খেলতে ভালোবাসতো, কিন্তু এখন দেখো এটা কিন্তু দলগতভাবে খেলতে ভালোবাসে, বন্ধুদের সাথে মিশতে ভালোবাসে, বন্ধুদের সাথে নিয়ে খেলতে ভালোবাসে, নিজের একটা টিম বানায়, তারপর নিজেরা নিজেদের টিমের মতো নিজেদের নিয়ম অনুযায়ী খেলে, কিন্তু টিমে খেলতে ভালোবাসে, দলগত স্বীকৃতি বা আনুগত্য পছন্দ করে। এই টাইমে দল হবে, বন্ধু হবে, 5টা বন্ধু মিশবে, সেখানে তাকে একটা স্বীকৃতি দেবে এবং সেই দল তার কথা শুনবে, সে দলের কথা শুনবে, এরকম একটা দলগত স্বীকৃতি বা আনুগত্য কিন্তু দেখা যায়। পরের পয়েন্ট কি আছে, এই সময় বহির্মুখী জগৎ ভালো লাগে, মানে এক্সট্রোভার্ট হয়। আগেরটা ছিল ইন্ট্রোভার্ট, একা একা থাকতে ভালোবাসতো,
নিজের জগৎ নিয়ে থাকতে ভালোবাসতো, একা একা খেলতে ভালোবাসতো, কিন্তু এই টাইমে যখন পড়ে আছে 6 থেকে 11-র মধ্যে, এই সময় কিন্তু বহির্মুখী জগৎ, বাইরের জগতে ভালো লাগে, কিউরিসিটি বাইরের জগৎ নিয়ে থাকে, বন্ধুদের নিয়ে থাকে, সমাজে কিন্তু আস্তে আস্তে মিশছে, ওরা কিন্তু সমাজে পা ফেলছে, এবার 5টা জায়গা যেতে ভালোবাসছে, 5 জায়গায় মিশতে ভালোবাসছে, 5 রকম মানুষের সাথে থাকতে ভালোবাসছে, দেখো বহির্মুখী জগৎ ভালো লাগছে। পরের পয়েন্টটা কী আছে, এই সময় জিনিস সংগ্রহ করতে তারা ভালোবাসে, বিভিন্ন রকম জিনিস দেখবে এই টাইমে নিয়ে চলে এলো, একটা ইঁট নিয়ে চলে এলো, একটা পাথর নিয়ে চলে এলো, রাস্তায় কিছু একটা পেলো কুড়িয়ে নিয়ে চলে এলো, কারণ এই টাইমে কিন্তু তাদের মধ্যে একটা জিনিস সংগ্রহ করার মানসিকতা আছে, ঠিক আছে। তারপরের পয়েন্টটা কী আছে, সেটা হচ্ছে নিজে নিজে কাজ করার মানসিকতা, আত্মনির্ভর হওয়ার একটা মানসিকতা এই টাইমে দেখা যায়। মানে এর আগে অবধি আমরা কী থাকি, বাচ্চারা কী থাকে, পরনির্ভর থাকে, কিন্তু এই 6 থেকে 11 বছর বয়স যখন থাকে, মানে পরবর্তী বাল্যকালের যখন তারা চলে যাচ্ছে, তাদের এই বৈশিষ্ট্যের মধ্যে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু নিজে নিজে কাজ করার একটা মানসিকতা দেখায়, যে হ্যাঁ না না আমি পারি, আমি আমার নিজের মতো খেয়ে নেয়, নিজের মতো পড়তে বসে, নিজের মতো ব্যাগ গোছায়, এই যে মানসিকতা, মানে সে বড় হচ্ছে এটা বোঝায়, আত্মনির্ভর হওয়ার একটা মানসিকতা বা এই টাইমে বাচ্চাদের মধ্যে কিন্তু দেখা যায়। চলে যাচ্ছি পরের যেটা আছে, সেটা হচ্ছে কৈশোরকালের বৈশিষ্ট্য, এটাই আমাদের লাস্ট। তো এই কৈশোরকালের বৈশিষ্ট্যের বিষয়ে বলার আগে আরেকবার তোমাদেরকে জানিয়ে দিই যে এই অ্যাডোলেসেন্স কথাটাও কিন্তু এসছে আমাদের ল্যাটিন শব্দ থেকে, এবং ল্যাটিন শব্দ থেকে এসছে এই কথাটার, যার মানেটা হচ্ছে যে পরিণমনের দিকে এগিয়ে যাওয়া বা ম্যাচুরিটির দিকে এগিয়ে যাওয়াকে বলছে অ্যাডোলেসেন্স। ওকে, তার মানে কি, আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, বাচ্চারা আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, এদিকে কিন্তু আমাদের ম্যাচুরেশনটাও হচ্ছে, মানে আমাদের গ্রোথ এবার থেমে যাবে, এবার পুরোপুরি বিকাশের দিকে চলে যাবে। তাহলে যদি আমরা একটা শিশু বলি, একটা উদাহরণ দিচ্ছি, একটা শিশু, তারপরে মাঝে হচ্ছে কৈশোর, তারপরে হচ্ছে প্রাপ্তবয়স্ক, এইভাবে যদি আমি ছবিটা আঁকি, তাহলে দেখো একটা শিশু থেকে একটা বাচ্চা বড় হবার, মানে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার মাঝে দেখো সেতুর মতো কাজ করছে কি, সেটা হচ্ছে এই কৈশোর বা অ্যাডোলেসেন্স, এই সময়টা। তার জন্য এটাকে মাঝের পথও বলতে পারি। মাঝের পথ, কিসের মাঝের পথ, ছোট থেকে বড় হওয়ার মাঝের একটা পথ বলতে পারি। আর এইখানটাকে স্ট্যানলি হল তার যে কৈশোরকালের যে বইটা তিনি লিখেছিলেন, অ্যাডোলেসেন্স যে বইটা লিখেছিলেন, সেখানে তিনি কিন্তু এই সময়টাকে উল্লেখ করেছে ঝড় ঝঞ্ঝার কাল হিসেবে। ঝড় ঝঞ্ঝার কাল, ঝড় ঝঞ্ঝার কাল, এই প্রশ্নটা অনেক সময় এমসিকিউতে থাকে যে ঝড় ঝঞ্ঝার কাল কে বলেছিলেন, কথাটা বলেছিলেন স্ট্যানলি হল। তো এই টাইমে কেন বলেছে ঝড় ঝঞ্ঝার কাল, তার কারণ হচ্ছে প্রথম যে দেখো পয়েন্টটা উল্লেখ করেছি আমি, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। এই টাইমে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস হয়, এই বয়সটা আমি তোমাদের উল্লেখ করি 11 থেকে 18 বা 19, এই টাইমটা ঠিক প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। তো এই টাইমে আইডেন্টিটি ক্রাইসিস হয় একটা বাচ্চাদের মধ্যে, কারণ এই টাইমে তারা নিজেরা বুঝতে পারে না তারা ঠিক বাচ্চা আছে না তারা বড় হয়েছে, কারণ এই টাইমে তাদের মধ্যে, ছেলেদের মধ্যে গোপে রেখা দেখতে পাওয়া যায়, মেয়েদের মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার সমস্ত রকম গুণ দেখতে পাওয়া যায়, অথচ তাদেরকে না বড়রা বলছে এই তুই বাচ্চাদের সাথে মেশ, কিন্তু ও নিজে বাচ্চাদের সাথে মিশতে পারছে না, কারণ ওর তো সব কিছু বড়দের মতো হয়ে যাচ্ছে হাবভাব। এই টাইমে আইডেন্টিটি ক্রাইসিসটা চরমভাবে হয়। তার জন্যে প্রথম যে পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, ঠিক আছে। তারপরে সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে গ্যাংয়ের অ্যাক্টিভ মেম্বার। আমি আগেই বললাম যে গ্যাং এজ, দেখো আগের পয়েন্টটাতে কী বলেছিলাম, দেখো গ্যাং এজ হচ্ছে আমাদের পরবর্তী বাল্যকালের বৈশিষ্ট্য, কিন্তু অ্যাক্টিভ মেম্বার মানে দলকে বেশি প্রাধান্য দেবে। গ্যাংয়ের অ্যাক্টিভ মেম্বার যদি প্রশ্ন করে কোন টাইমটা, তাহলে কিন্তু আমাদের কৈশোরকালের বৈশিষ্ট্য, মানে অ্যাডোলেসেন্সের বৈশিষ্ট্য, ঠিক আছে। এই টাইমে কিন্তু দলকে বেশি প্রাধান্য দেয়, দেখবে এই টাইমে বাচ্চারা বেশি বাইরে মিশতে ভালোবাসে, বন্ধুদেরকে বেশি প্রায়োরিটি দেয়, একটা টিমে অ্যাক্টিভ মেম্বার হয়ে যায়, সেখানে বেশি সময় দেয়, সেখানে যেটা বলে সেখানে যদি তাকে ভালো বলে সে সেটাকে বেশি গ্রহণযোগ্য মনে করে, সেখানে যদি তাকে খারাপ কথা বলে তাহলে কিন্তু সে দুঃখে থাকে, সে মনমরা হয়ে থাকে, বাড়িতেও কাউকে কিছু বলে, কারণ এই টাইমে দলকে সে বেশি প্রায়োরিটি দেয়। নেক্সট পয়েন্ট হচ্ছে হিরো ওয়ার্কশিপ বা বীর পুজো শুরু করা হয়, মানে কাউকে অ্যাডমায়ার করতে শুরু করে দেয়। সে কোনো ভালো বড় মনীষী হতে পারে, কোনো প্রেজেন্ট ক্যারেক্টার হতে পারে, প্রেজেন্ট ক্যারেক্টার বা প্র্যাকটিক্যাল ক্যারেক্টার বলছে কোনো শিক্ষক হতে পারে, কোনো গুরুজন হতে পারে, যাকে কিন্তু মনে মনে খুব অ্যাডমায়ার করে, তার প্রত্যেকটা নিয়ম আদর্শকে সে ফলো করে, এবং এই টাইমে বীর পুজো শুরু হয়, যেটাকে ইংলিশে বলছে হিরো ওয়ার্কশিপ। এই টাইমে কিন্তু হিরো ওয়ার্কশিপ বা বীর পুজো
শুরু করে কৈশোরকালে, এটা একটা বৈশিষ্ট্য। তারপরে নিজস্ব নীতি বা আদর্শ মেনে চলা, এই টাইমে কিন্তু বাচ্চারা নিজস্ব নীতি, নিয়ম, আদর্শ এগুলো কিন্তু নিজেরা নিজেদের মতো করে বানায় এবং সেটাকেই মেনে চলার চেষ্টা করে। এবং এটার সাথে অনেক বেশি ডিপেন্ড করছে যে কাকে অ্যাডমায়ার করছে, কাকে ও মানছে, মনে মনে কাকে ফলো করছে। যদি কোনো ভালো মানুষ বা ভালো মনীষীকে ফলো করে অবশ্যই তার ভবিষ্যৎ খুব ভালো হবে, কিন্তু যদি কোনো ভুল সঙ্গে পড়ে যায় বা কোনো ভুল মানুষকে আইডল মনে করে তাহলে কিন্তু সমস্যা হবে। তাই এই জিনিসটা আমাদের কিন্তু একটু দেখতে হবে, মাথায় রাখতে হবে। কিন্তু এই টাইমে যেটা আগেই বললাম, এই টাইমে কিন্তু গ্যাংকে বেশি প্রাধান্য দেয়। তার জন্য আমাদের অ্যাজ এ গার্জেন বা অ্যাজ এ টিচার মাথায় রাখা উচিত যে এই টাইমে একটা বাচ্চা কোথায় মিশছে, কাদের সাথে মিশছে, কাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এটা কিন্তু আমাদের দেখা উচিত। যাই হোক, এটা আমি জাস্ট বললাম। তো এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। এই টাইমে কিন্তু নিজস্ব নীতি আদর্শ মেনে চলা একটা মেন্টালিটি থাকে। এই টাইমে হিরো ওয়ার্কশিপ করা শুরু করে, অ্যাক্টিভ মেম্বার থাকে গ্যাংয়ে। এবং এই টাইমে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। এই টাইমে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন ফিল করা শুরু করে, মানে ছেলেরা মেয়েদের প্রতি এবং মেয়েরা ছেলেদের প্রতি। তো এইগুলো হচ্ছে কি পয়েন্ট, সেটা হচ্ছে কৈশোরকালের বৈশিষ্ট্য। তো এই যে যতগুলো আমি কি পয়েন্ট আজকে বললাম, আমাদের যে বিকাশের পর্যায়ের যে 4টে পয়েন্ট, যেটা শৈশব থেকে শুরু করে কৈশোর অবধি আছে, এবং এর মধ্যে যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, আশা করি এই কয়েকটা পয়েন্টই যদি তোমরা ভালোভাবে মনে রাখো তাহলে কিন্তু আর আলাদাভাবে বই পড়তে হবে না, কারণ এইখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসে। এবং কি পয়েন্টগুলো আমি তোমাদের জন্য একদম বেছে বেছে পয়েন্ট আউট করে দিয়েছি এবং ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখানে বোঝার সেভাবে কিছু নেই, শুধু মনে রাখতে হবে কখন কোন বয়সে কী ঘটে। এবং এটা জাস্ট একবার করে তোমরা দেখে নেবে, এবং চাইলে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা ভিডিও পজ করে লিখেও নিতে পারো। এই কয়েকটা পয়েন্ট, এই বৈশিষ্ট্যগুলো, এইগুলো মনে রাখলে কিন্তু এখান থেকে এমসিকিউ একদম পুরোপুরি কমন পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট বুধবার সিডিপি ক্লাসে, যেখানে আমি তোমাদের অনিক স্যার বৃদ্ধি ও বিকাশ থেকে বাছাই করা 30টা এমসিকিউ নিয়ে উত্তর সহ আলোচনা করব। এবং তোমাদেরকে বলবো, যারা যারা তোমরা নতুন সদস্য রয়েছো, অবশ্যই প্রত্যেকটা ক্লাস পেতে কিন্তু মনে করে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই নোটিফিকেশানটা পাশে অন করে রেখো যাতে পরবর্তী কোনো আপডেট মিস না করো। সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।